বাড়ি থেকে বেরোনোর জন্য তৈরি হচ্ছিলেন অনুভব। আজ তার মনটা বেশ ফুরফুরে আছে। এমনিতে তার পেশা লেখালেখি হলেও সম্প্রতি তিনি পরপর যে কাজটা করে চলেছেন তাকে যুদ্ধ ছাড়া আর কিছু বলা যায় কি? আয়নার দিকে তাকিয়ে একটা চওড়া হাসি ফুটে উঠল তার মুখে। যুদ্ধই বটে, একটা অসম যুদ্ধ। বিজ্ঞানের সঙ্গে কুসংস্কারের, যুক্তির সঙ্গে অন্ধবিশ্বাসের সেই চিরাচরিত অসম যুদ্ধ। অনুভবের এই যুদ্ধে জড়িয়ে পড়া অবশ্য তার পেশার হাত ধরেই। একটা বেশ বড় ইউটিউব চ্যানেলের জন্য নিয়মিত রহস্য গল্প লিখতেন তিনি। বেশ জনপ্রিয়তাও ছিল সেই সব গল্পের। কিন্তু ওই যে কথায় বলে, লোভ অতি বিষম বস্তু। সেই লোভের চক্করে পড়েই বোধহয় চ্যানেলের ভিউয়ার্স বাড়াতে এসব গল্প ছেড়ে শেষ পর্যন্ত ভণ্ডামোর হাত ধরেছিলেন কর্তারা। হরিহরণ তান্ত্রিক নামে এক ভণ্ড বাবার গল্প শুনিয়ে আর তাঁরই কিছু বুজরুক খেলা দেখিয়ে ভিউয়ার টানতেন তাঁরা। ঠিক হয়েছিল এক বিদেশি সাংবাদিকের ক্যামেরার সামনে মৃত নায়ক অংশুমানের আত্মা নামাবেন হরিহরণ। অনুভবের স্পষ্ট মনে আছে দিনটার কথা। একটা বাতানুকূল বড় ঘরে বেশ কিছু মানুষের ভিড়। বিভিন্ন খবরের চ্যানেল থেকে চীনা অচেনা লোকজন এসেছে। সেই বিদেশি সাংবাদিকও উপস্থিত। বড় একটা টেবিলের একদিকের চেয়ারে বসে আছেন হরিহরণ তান্ত্রিক, আর তারই পাশে বসে আছে একজন কাঁচা পাকা দাড়িওয়ালা লোক, সেই মিডিয়াম। হরিহরণবাবু ঘরের আলো নিভিয়ে একটা নিয়ন আলো জ্বালিয়ে একটা ধূপকাঠি জ্বালালেন। তারপর সামনের ভিড়ের দিকে তাকিয়ে বললেন, আপনারা জানেন, আমরা আজ অভিনেতা অংশুমান সেনের আত্মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। এই ভদ্রলোকের নাম শিবনাথ দাস। উনি অংশুমানের মিডিয়াম হিসেবে কাজ করবেন। আপনারা যা খুশি প্রশ্ন করতে পারেন, তবে দয়া করে কেউ মাথা তুলবেন না, তাহলে কিন্তু সর্বনাশ হতে পারে। এতজন মানুষ বসে থাকা সত্ত্বেও পুরো ঘর নিশ্চুপ। হরিহরণবাবু এবার টেবিলের উপর একটা ট্রেতে থাকা কিছু কাঠে ঘি লাগিয়ে তাতে অগ্নিসংযোগ করলেন। ধীরে ধীরে পুরো ঘরটা ধোঁয়াতে অন্ধকার হয়ে গেল। তারপর তিনি গুরুগম্ভীর কণ্ঠে অংশুমানের আত্মাকে ডাকতে লাগলেন, এসো অংশুমান, এসো, দেখো, তোমার সঙ্গে কথা বলবে বলে সবাই অপেক্ষা করছে। আচমকাই শিবনাথ কাঁপতে শুরু করলো। তার মুখ থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ বেরোতে লাগলো। তারপর একটা স্বর বেরিয়ে এলো তার গলা থেকে, আমি এসেছি, বলো বলো আমায় কেন ডাকা হয়েছে? এসেছো অংশুমান, এসেছো? আমি জানতাম তুমি ঠিক আসবে। আমরা জানতে চাই তুমি এখন কোথায় থাকো অংশুমান? আগুন আগুন আগুন, সবাই বেরিয়ে আসুন তাড়াতাড়ি। ঘরের এসি মেশিন আগুন লেগেছে, বেরিয়ে আসুন, শিগগির বেরিয়ে আসুন। নমস্কার, আমি দেবস্মিতা। গত 3-3.5 মাস আপনাদের একটাও গল্প শোনাতে পারিনি আমরা গোটা মরিচিকা টিম। বিশ্বাস করুন, সেজন্য আপনারা যতটা অভিমান করে আছেন, আমরাও না ঠিক ততটাই মন খারাপ করে আছি। সে যাই হোক, ওই সরি টরি বলে আর অত ভদ্রতা করছি না। তার চেয়ে বরং গল্পটা শুরু করি আজকে একটা অন্যরকম গল্প নিয়ে এসেছি আমরা। আসলে আমাদের চারপাশের বহু মানুষই তো সারাক্ষণ কাউকে না কাউকে ঠকানোর চেষ্টা করে চলেছেন। হ্যাঁ, কখনো কখনো আমরা বুঝতে পেরে যাই বটে, তবে কিছু ক্ষেত্রে আমরা কিন্তু না বুঝেই পা দিই তাদের ফাঁদে। আর সেসব নিয়েই একটা ভীষণ সংবেদনশীল গল্প শোনাতে চলেছি আমরা আশা করব আমাদের শ্রোতারা উদার মনে সেই গল্প গ্রহণ করবেন এবং গল্পটা নিয়ে হয়তো একটু ভাবারও অবকাশ পাবেন।
ও আর বলছি কি, গল্প শুরুর আগে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। শুরু করছি আমাদের আজকের গল্প, লেখক কৃষ্ণগুপ্তের লেখা সত্যের সন্ধানে অবলম্বনে সত্যমেব জয়তে। আমরা জানতে চাই তুমি এখন কোথায় থাকো অংশুমান? হরিহরণ বাবুর কথায় অংশুমানের আত্মা কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় আগুন আগুন আগুন! বাইরে থেকে কি যেন চিৎকার করে উঠল। বেরিয়ে আসুন, শিগগির বেরিয়ে আসুন! তড়িঘড়ি ভিড় ঠেলে বাইরে এসে সকলে দেখল আগুন লাগার রটনা পুরো মিথ্যা। এসি মেশিন দিব্যি চলছে। এমন সময় সবাই শুনতে পেল, আমরা এখন যে শিবনাথ বাবুকে দেখছি, উনি কি সত্যি শিবনাথ বাবু নাকি অভিনেতা অংশুমান? একটু এদিক ওদিক তাকাতেই কণ্ঠস্বরের মালিককে দেখতে পেল সকলে। অনুভব। এখান থেকে যাও, ঘরে যাও শিগগির। আহা, যাচ্ছেন কোথায় শিবনাথ বাবু? একটু দাঁড়ান। আচমকা শিবনাথের দাড়ি ধরে টান দিলেন অনুভব। পুরো দাড়িটা খুলে হাতে চলে এলো সঙ্গে সঙ্গে। আরে আরে, এ কি? এই যেদিকে গ্রুপ থিয়েটার করা সুখেন কর্মকার। বাহ হরিহরণ বাবু, একদম পেশাদার লোক রেখে কাজ করাচ্ছেন দেখছি। অদ্ভুত কথা, শিবনাথ যে ছদ্মবেশী সুখেন কর্মকার তা আমি জানবো কি করে? আমি তো কেবল মিডিয়াম হিসেবে। সে কি কর্তা, আপনি জানতেন না? মানে আপনি তো আমাকে দিনে 500 টাকা দেবেন বলে এই সব করতে বলেছেন, আর এখন বলছেন আমায় চেনেন না। হরিহরণ বাবু কি বলবেন ভেবে পেলেন না, হতভম্বের মতো তাকিয়ে রইলেন। অনুভব বললেন, হরিহরণ বাবু, আপনাদের আরো ভাবা উচিত ছিল। আত্মা তো অবিনশ্বর, সে আগুনের ভয় পালাবে কেন? অবশ্য মৃত্যু ভয় তো সবার আছে, মানে যারা জীবন্ত আর কি। আর আমি ঠিক এটাকে অস্ত্র করেই আপনাদের বুজরুকি ধরলাম। আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলের সাংবাদিকেরা তখন হরিহরণ বাবুর ভণ্ডামি নিয়ে লাইভ করতে ব্যস্ত। এমন সময় এক ভদ্রলোক এগিয়ে এলেন অনুভবের দিকে। নমস্কার মিস্টার সেন, চেনা যাচ্ছে? আরে পরাশরদা যে, আবার কেন মিস্টার বলে লজ্জা দিচ্ছ? ওয়েল ডান ভাইয়া, ভীষণ ভালো একটা কাজ করেছো। আমি খুব একটা ফিল্ডে আসি না এখন, তবে এই কেসটা বেশ ইন্টারেস্টিং লেগেছিল। যাক, ভাগ্যিস এসেছিলাম। ধন্যবাদ পরাশরদা, সবে তো একজনের জোচ্চুরি ধরলাম, আরও অন্তত 4-5 জনেরটা না ধরে আমি থামবো না। রহস্য আমার নেশা পরাশরদা, এদের ভণ্ডামি আমি সবার সামনে আনবই। এভাবেই এগিয়ে যাও ভাই, আমি আর আমার নিউজ চ্যানেল সব সময় তোমার পাশে থাকবো। যখনই দরকার হবে আমায় জানাবে। এখন আসছি ভাই। আরও একবার ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এসেছিলেন অনুভব। পরাশর বসু তার কথা রেখেছেন। সত্যি এর পরের কেসটায় তিনি কিছুটা সাহায্যও করেছিলেন অনুভবকে। জ্যোতিষী ভোলানাথ বাড়ুজ্যের খবরটা অনুভব জানতে পেরেছিলেন খবরের কাগজ পড়ে। প্রতি শনিবার সন্ধে নাকি তার মন্দিরে মা কালী জেগে ওঠেন। যতক্ষণ যজ্ঞ চলে ততক্ষণ নাকি পুজোর বড় ঘটের উপর রাখা ফুলগুলো নিজে থেকে ঘুরতে থাকে। ব্যাপারটা বেশ আশ্চর্যজনক লেগেছিল অনুভবের। তাই পরের শনিবার তিনি নিজেই হাজির হয়েছিলেন সোদপুরে ভোলানাথ বাড়ুজ্যের চেম্বারে। লেখালেখি আর সম্প্রতি হরিহরণবাবুর পর্দা ফাঁসের কল্যাণে কিছুটা পরিচিতি হয়েছে তার। সেই সুবাদেই অত ভিড়েও একেবারে সামনের দিকে বসার সুযোগ পেলেন তিনি। যথা সময় যজ্ঞ শুরু করলেন ভোলানাথ বাড়ুজ্যে। ধোঁয়াতে সারা ঘর ভরে গেছে, তার মধ্যেও সকলে একদৃষ্টে তাকিয়ে রয়েছে বড় ঘরটার দিকে। অনুভববাবু দেখলেন ধীরে ধীরে ঘটের ফুলগুলো সত্যি ঘুরতে শুরু করলো। বলছি, এই ভণ্ডামি করে আর কতদিন চলবে ভোলানাথ বাবু? পুরো ঘর নিস্তব্ধ। সকলে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে বক্তার দিকে। সেই নিস্তব্ধ ঘরে অনুভববাবুর গলা শোনা গেল আবার। বলছি, এতে কোনো অলৌকিক ব্যাপার নেই, যে কেউ যখন খুশি যজ্ঞ করলে ফুলগুলো ঘুরবে।
কি তাই তো ভোলানাথ বাবু? মানেটা কি? কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি অলৌকিক ক্ষমতার নামে এসব ভণ্ডামি বন্ধ করুন। কে আপনি যে আপনার কথায় আমি পূজা পাঠ বন্ধ করব? শুনুন, এখানে কোনো ঈশ্বর অবিশ্বাসী নাস্তিক ছোকরার জায়গা নেই। আপনি বরং আসুন। না, আমি যাব না। বরং আমি যা বলি শুনুন। আপনি বরং যজ্ঞ বন্ধ করে উঠে আসুন। আমি আপনার জায়গায় বসে ঘটের ফুল ঘোরাবো। ইয়ার কি পেয়েছেন নাকি? আপনার মতো নাস্তিকের হাতে আমি দেবতার কাজ তুলে দিয়ে নিজে পাপ বাড়াবো? আমাকে পাগল পেয়েছেন? না না, পাগল না, শিয়ানা। আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিলাম সবার সামনে। আপনি উপেক্ষা করলে এখানে উপস্থিত সাংবাদিকেরা আপনার ভণ্ডামির নামে কাল কাগজে ছাপাবে, বুঝেছেন? অনুভব পরাশরের দিকে তাকালেন। পরাশর বললেন, আচ্ছা, আপনার যদি নিজের অলৌকিক ক্ষমতার উপর ভরসাই থাকে, একবার ওনাকে চেষ্টা করে দেখতেই দিন না। আপত্তির তো কোনো কারণ দেখছি না। হ্যাঁ হ্যাঁ, তাই তো, ওনাকে একবার বসতে দেওয়া হোক। উপস্থিত জনতার একটা অংশ দাবি করতে শুরু করলো যাতে অনুভবকে অন্তত একবার বসতে দেওয়া হয়। ভোলানাথ বাড়ুজ্যে প্রমাদ গুনলেন। কি করবেন বুঝতে না পেরে সবার দাবি মেনে হতভম্ব হয়ে উঠে পড়লেন তিনি। অনুভব এসে বসলেন তার জায়গায়, কিন্তু ততক্ষণে যজ্ঞের আগুন নিভে গেছে। অনুভব আবার নতুন করে আগুন জ্বালালেন। তারপর কিছু আবোল তাবোল মন্ত্র পড়তে শুরু করলেন। কটকট মটমট ভট ভট গট গট, ওহে ফুল তুমি ঘুরতে শুরু করো তো চটপট। বেশিরভাগ মানুষ তার মন্ত্র শুনে হাসতে শুরু করলো, কিন্তু ভোলানাথ বাবু বললেন, কই হে ছোকরা, ঘটের ফুল তো তুমি ঘোরাতে পারলে না। তোমার উত্তর পেয়েছো তো এবার? সবাই ভণ্ড হয় না, বুঝেছো? উঠে এসো আসুন ছেড়ে। কি আপনারা কি দেখছেন? ওকে এখান থেকে বার করে দিন সবাই। আহা হা, উত্তেজিত হচ্ছেন কেন বাবাজি? ভালো করে তাকিয়ে দেখুন, ফুল তো ঘুরতে শুরু করেছে। সকলে অবাক হয়ে তাকিয়ে দেখল সত্যি সত্যি এখন ঘুরতে শুরু করেছে ফুলগুলো। অনুভব এবার যজ্ঞের আগুন নিভিয়ে দিয়ে জায়গাটা দ্রুত পরিষ্কার করলেন। দেখা গেল নিচে একটা তামার বড় চৌকোপাত, তার নিচে লোকচক্ষুর আড়ালে মার্বেলের তলা দিয়ে ঘট পর্যন্ত একটা সরু চ্যানেল। ঘটের উপর থেকে ফুল সরাতেই দেখা গেল ঘটের ভিতরে কোনো জল নেই, বরং ঘটের নিচে একটা ফুটো, আর চ্যানেলের ভিতর দিয়ে দুটো তার ওই ঘটের ভিতর পর্যন্ত গেছে। ঘটের ভিতর একটা মোটরের ভিতর রয়েছে দুটো পেন্সিল ব্যাটারি। যজ্ঞস্থলের নিচে তামার পাটাতনের সঙ্গে লাগানো দুখানা তামার শলাকা। অনুভব বললেন, আগুন ধরালে কিছুক্ষণ পর এই শলাকা দুটো গরমে বেড়ে গিয়ে ইলেকট্রিক তারে লাগে আর একটা তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে। তাই পাত গরম হলে এই ব্যাটারি দুটো কানেকশন পেয়ে মোটর ঘুরতে শুরু করে, ফলে ঘটের উপর রাখা ফুলও ঘুরতে থাকে। খেয়াল করলে দেখবেন আমি যজ্ঞ শুরু করার সঙ্গে সঙ্গে কিন্তু ফুল ঘুরতে শুরু করেনি, কারণ শলাকা দুটোর গরম হওয়ার সময়টুকু দরকার ছিল। ভোলানাথ বাবুর এই সময়টুকু লাগে, কিন্তু তিনি মাকে ডেকে এবং আরও বিভিন্নভাবে আপনাদের মনকে ব্যস্ত রাখেন, তাই সেই সময়টুকু আপনারা খেয়ালই করেন না। আর সবার চোখের আড়ালে বিজ্ঞানের এই কাণ্ডই অলৌকিক ক্ষমতা বলে প্রচারিত হয়। পরপর দুজনের ভণ্ডামির মুখোশ খুলতে পেরে মনটা আজ বেশ খুশি অনুভবের। আজ সকালে আর একজনের খোঁজ পেয়েছেন তিনি, তবে এই ঘটনাটা বাকিগুলোর থেকে একটু আলাদা। বাগবাজারে গঙ্গার ঘাটের কাছে মনোহর ওঝা নামে একজনের চেম্বার। প্রতি মঙ্গলবার নাকি তিনি শূন্য থেকে বিভূতি নিয়ে এসে ভক্তদের বিতরণ করেন, আর সেই ছাই খেলেই নাকি সব রোগ সেরে যায়। ঘটনাচক্রে আজই মঙ্গলবার। অনুভব তাই সেখানে যাওয়ার জন্যই তৈরি হচ্ছেন। তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়লেন তিনি। মনোহর ওঝার চেম্বারে প্রচুর ভক্তের ভিড়। অনুভব সেখানে পৌঁছে দেখলেন লোকজন যাচ্ছে, প্রণাম করছে আর ক্যাশ বাক্সে টাকা ফেলছে সাধ্যমতো। আর মনোহর ওঝা সত্যি সত্যি শূন্যে হাত দিয়ে মুঠো মুঠো ছাই এনে ভক্তদের বিতরণ করছে। একদল সেখানে যাচ্ছে, ছাই নিয়ে ফিরে আসছে, তারপর আরও একদল যাচ্ছে।
অনুভব একটু দূরে দাঁড়িয়ে ভালো করে লক্ষ্য করতে লাগলেন মনোহর ওঝাকে। মনোহর ওঝা একটা বড় কালো জোব্বা পড়েছে, তার কপালে লাল তিলক, চওড়া গোঁফ, যন্ত্রের মতন দুহাত তুলে মুঠো মুঠো ছাই বার করে আনছে শূন্য থেকে। মাঝে দু একবার মিনিট পাঁচেকের জন্য চেম্বারের ভিতরের ঘর থেকে ঘুরে এলো। অনুভব তাকিয়ে দেখলেন মনোহর ওঝার চারপাশে 4-5 জন বডিগার্ড ঘোরাফেরা করছে। তাই আগের ভণ্ড লোক দুটোর মতো এই লোকটাকে চ্যালেঞ্জ দিতে গেলে ভেবে চিনতে দিতে হবে। অনুভব পিছন ফিরে সাংবাদিকদের দিকে তাকালেন একবার। পরাশর বসু ওকে ইশারায় ভরসা দিতেই আগের দুবারের মতোই চেঁচিয়ে উঠলেন অনুভব, আপনি সব বুজরুকি এবার বন্ধ করুন। শূন্য থেকে ছাই আনাটা কোনো অলৌকিক ব্যাপার নয়। কেন মানুষকে ধোঁকা দিয়ে ব্যবসা করছেন? কেন তাদের অসহায়তাকে নিয়ে বুজরুকি করছেন? তার কথা শুনে মনোহর ওঝা উঠে দাঁড়ালো হঠাৎ, ঠান্ডা গলায় বলল, আমি বুজরুকি করছি তাই নাকি? কে আপনি? তাকে উঠে দাঁড়াতে দেখে তার বডিগার্ডরা এসে মুহূর্তে ঘিরে ধরল অনুভবকে। 10-12 জন ভক্ত বেশ উগ্রভাবে এগিয়ে এলো অনুভবের দিকে। তাদের প্রত্যেকের হাতে অস্ত্র দেখে প্রমাদ গুনলেন অনুভব। কিন্তু ঠিক সেই সময়েই একটা পুলিশের জিপের শব্দ পেল সকলে, আর সঙ্গে সঙ্গে একটা হুলস্থুল পড়ে গেল দর্শকদের মধ্যে। 8-10 জন পুলিশ জিপ থেকে নেমে এলেন। একজন তরুণ অফিসার বললেন, আপনি অনুভব সেন, তাই তো? হ্যাঁ স্যার। আমি এসআই কুন্তল বরাট। বলুন, কি সমস্যা এখানে? সমস্যা তো উনি নিজেই এসে আমায় আমার ভক্তদের অপমান করছেন, গন্ডগোল করছেন। মনোহর ওঝা থামতেই পরাশর এগিয়ে এলেন সামনের দিকে। পুরো ঘটনা সবিস্তারে বললেন কুন্তল বরাটকে। অনুভব বুঝতে পারলেন বিপদ বুঝে সঠিক সময় পুলিশ ডাকার কাজটা একান্তই পরাশরের কৃতিত্ব। সব শুনে কুন্তল বরাট অনুভবকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তা উনি যে বুজরুকি করছেন কিভাবে বুঝলেন? মানে প্রমাণ করবেন কিভাবে? খুবই সহজ ব্যাপার। অবশ্য সেটা জানার জন্য ওর বড় আলখাল্লাটা খুলতে হবে, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। মানেটা কি? এসব বলার জন্য আমি আপনার নামে মানহানির মামলা করতে পারি, আপনি জানেন। তাছাড়া এই বস্ত্র আমি আমার আরাধ্য দেবতার কাছ থেকে পেয়েছি, এটা খোলা যাবে না, কোনোভাবেই তা সম্ভব না। দেখুন, আপনি শর্ত না মানলে কিন্তু আপনি অনুভবকে ভুল প্রমাণ করতে পারবেন না। চারপাশে একবার চোখ বোলালো মনোহর ওঝা। ভিড়ের মধ্যে এখনো গুঞ্জন হচ্ছে ঠিকই, তবে তাকে সমর্থন করে অনুভব, পরাশর বা কুন্তলের কথার প্রতিবাদ করতে এগিয়ে আসছে না কেউ। আপনি জব্বাটা খুলুন মনোহর বাবু, এটা আমার অর্ডার। বাধ্য হয়ে জুব্বাটা খুলে ফেলল মনোহর ওঝা। এখন তার পরনে একটা ফুল প্যান্ট আর একটা স্যান্ডো গেঞ্জি। ভিতরে কোনো কারিগরি নেই দেখে এতক্ষণ পর ভক্তরা সবাই জয়ধ্বনি দিয়ে উঠল। কুন্তলবাবুও অনুভবের দিকে তাকিয়ে বললেন, এর মধ্যে তো কিছুই নেই অনুভব বাবু। তাহলে? আমি জানতাম আমার বিরুদ্ধে কিচ্ছু প্রমাণ হবে না, কারণ এতে কোনো কারিকুরি নেই। এইসব অবিশ্বাসী দল। দাঁড়ান মনোহর বাবু, এত তাড়াহুড়ো করবেন না। আলখাল্লাটা আমাকে দিন, সব পরিষ্কার হয়ে যাবে। এখনো বিশ্বাস হচ্ছে না আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে, তাই এটা চাইছেন। আপনার মতো অবিশ্বাসীর হাতে আমি এটা কিছুতেই দেব না। ঠিক আছে, আমাকে দিতে হবে না, আপনি কুন্তলবাবুকেই না হয় দিন, উনি পরীক্ষা করে না হয় দেখুন। অনুভবের কথার কোনো উত্তর না দিয়ে ইতস্তত করতে লাগলো সে। কুন্তল বরাট প্রায় জোর করেই সেটা টেনে নিলেন। মনোহর ওঝার মুখটা বিবর্ণ হয়ে গেল সঙ্গে সঙ্গে। সাব ইন্সপেক্টর কুন্তল আলখাল্লাটা ঝাড়তেই কোথা থেকে যেন ছাই বের হয়ে আসতে লাগলো। অবাক হয়ে আরও একটুখানি ভালো করে উল্টে পাল্টে দেখতে গিয়ে দেখা গেল জুব্বাটার 2 হাতের বগলের তলায় 2খানা রাবার ব্যাগ। তার প্রতিটা থেকে একটা করে সরু পাইপ জুব্বার হাতা হয়ে তালু পর্যন্ত এসেছে। যখনই সেখানে চাপ পড়ছে তখনই ব্যাগ থেকে ছাই গিয়ে নলের মাধ্যমে হাতের তালুতে চলে আসছে।
ভক্তরা সকলে চুপ। সেই জয়ধ্বনি আর শোনা যাচ্ছে না, কেবল মৃদু একটা গুঞ্জন শোনা যাচ্ছে। কেরামতি ধরা পড়ে যেতেই মনোহর ওঝা পালানোর চেষ্টা করেছিল, কিন্তু তার আগেই এক কনস্টেবল ধরে ফেলল ওকে। হিংস্র দৃষ্টিতে অনুভবের দিকে তাকিয়ে সে বলল, এর ফল আপনি পাবেন, আমি আপনাকে ছাড়ব না। সেদিনই সন্ধ্যাবেলায় বাইকে করে অনুভব মুকুন্দপুরে পরাশর বসুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। চিংড়ি হাটা থেকেই একটা সুমো তার পিছনে আসছিল। প্রথমে তিনি পাত্তা দেননি, তারপর কি মনে হওয়াতে একটা চায়ের দোকানের সামনে হঠাৎ দাঁড়িয়ে পড়তেই সুমোটাও একটু দূরে দাঁড়িয়ে পড়ল। অনুভব বুঝলেন কেউ তাকে ফলো করছে। বুদ্ধি করে একটু ঘুরপথে যেতেই সুমোটা আর খুঁজে পেল না তাকে। পরাশরের বাড়িতে পৌঁছে সব কথা বলার পর তিনিও বেশ অবাক হলেন। নাম্বারটা নোট করেছো? হ্যাঁ দাদা, করেছি। এই নাও। ফোন দেখে একটা কাগজে নাম্বারটা লিখে অনুভব সেটা এগিয়ে দিলেন পরাশরের দিকে। ঠিক আছে ভাই, আমি খোঁজ করার চেষ্টা করছি এটা কার নাম্বার। তবে তুমি কিন্তু ভাই চোখ কান খোলা রেখে পথ চলবে, তোমার ওপর কিন্তু এখন অনেকের আক্রোশ। হ্যাঁ দাদা, তবে দাদা আমাকে একটা কথা দাও, যদি সত্য উদ্ঘাটন করতে গিয়ে আমার কিছু হয়েও যায়, তোমার কলম বা ক্যামেরা যেন বন্ধ না হয়। আমি সব সময় তোমার পাশেই থাকবো ভাই, যেমন প্রথম দিন থেকে আছি। শুধু তুমি একটু সাবধানে থেকো। পরাশরের বাড়ি থেকে বেরিয়ে অনুভব সল্টলেকের নিজের বাড়ির দিকে চললেন। মাঝে একটা ব্যাংকের সামনে একটা ফোন এলো তার। হ্যাঁ, কে বলছেন? কি? হ্যাঁ, সল্টলেক 13 নম্বর ট্যাঙ্ক। আচ্ছা আচ্ছা, আসছি এখনই। সল্টলেকের 13 নম্বর ট্যাঙ্কের রাস্তাটা বড়ই নির্জন। ধীর পায়ে হাঁটতে হাঁটতে একটা অন্ধকার বাঁকের মুখে হঠাৎ 4-5 জন তার রাস্তা আটকে দাঁড়ালো। তারপর কিছু বুঝে ওঠার আগেই একটা বন্দুকের কান ফাটানোর শব্দ শুনতে পেলেন অনুভব। মুহূর্তের মধ্যে মুখ থেকে একটা অস্ফুট আওয়াজ করে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি, আর উঠলেন না। কাজ শেষ করে লোকগুলোর মধ্যে একজন একটা ফোন করলো। হ্যালো বস, কালমিয়া বলছি, কাজ শেষ। ওপাশের ব্যক্তি কি বললেন তা শোনা গেল না। কালু মিয়া আবার বলল, হ্যাঁ বস, আরে 3টে দানা ভরে দিয়েছি, স্বাস্থ্য পড়ছে না। আবার কয়েক মুহূর্ত নীরবতার পর কালু মিয়া বলল, হ্যাঁ বস, আরে সিসিটিভি ছিল না, ভালো করে দেখেই মেরেছি। ফোন কেটে লোকগুলো বাইক দুটোয় উঠে পড়ল, তারপর পালিয়ে গেল অকুস্থল থেকে। পরদিন সব খবরের কাগজের প্রথম পাতা জুড়ে একটাই খবর, প্রয়াত প্রখ্যাত লেখক অনুভব সেন। গতকাল মাঝরাতে সল্টলেকের 13 নম্বর ট্যাঙ্কের কাছে পুলিশের একটি টহলদারি ভ্যান তার গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে। বেশ কিছুদিন ধরেই ভণ্ডামি নিয়ে তদন্ত করে বিভিন্ন স্তরের বুজরুকি ফাঁস করেছিলেন তিনি, তাই প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে ওই চক্রেরই শিকার হয়েছেন অনুভব। সব খবরের কাগজ আর চ্যানেলে খবরটা প্রকাশিত হলেও সবচেয়ে বেশি প্রচারিত হল পরাশর বসুর সন্ধ্যার শিরোনামে। আর ঘটনাচক্রে সল্টলেক কমিশনারেটের সঙ্গে এসআই কুন্তল বরাটও এই খুনের তদন্তভার হাতে নিয়েছেন। প্রতিবাদী আমজনতার কাছে লেখক অনুভব সেনের মৃত্যু নিয়ে আন্দোলনের ডাক দেওয়া হলো সন্ধ্যার শিরোনামে। পরাশর বসুর ডাকে সাড়া দিয়ে সেদিন বিকেলবেলা প্রায় 1000 প্রতিবাদী মানুষ জড়ো হলো সল্টলেকের 13 নম্বর ট্যাঙ্কের সামনে। ঠিক বিকেল 5টায় পরাশর তার বক্তব্য শুরু করলেন। বন্ধুগণ, আজ আমরা এক ঘৃণিত চরম অপরাধের প্রতিবাদ জানাতে এখানে এসেছি। অনুভব সেন কেবল একজন ভালো লেখকই ছিলেন না, তিনি ছিলেন যুক্তিবাদী আর বিজ্ঞান মনস্ক। তিনি যেভাবে সবার অলৌকিক ক্ষমতার নামে বুজরুকিগুলো ধরিয়ে দিচ্ছিলেন,
তাতে হয়তো এই পরিণতি ছিল না। আমি ওকে সাবধান করেও বাঁচাতে পারলাম না। তবে হ্যাঁ, অনুভবের এই অকাল প্রয়াণে আমাদের থেমে গেলে চলবে না, বরং আরো নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তে হবে। যে কাজের জন্য অনুভবকে মরতে হয়েছে, সেই কাজের জন্যই আমাদের সকলকে অনুভব হয়ে উঠতে হবে। দিকে দিকে সব বুজরুকি ভণ্ডামি বন্ধ করতে হবে। মনে রাখতে হবে যে যত বড় তান্ত্রিক বা জ্যোতিষী, সে তত বড় ভণ্ড। পৃথিবীতে অলৌকিক বলে কিছু হয় না, সবই লৌকিক। একজন জাদুকর যেমন জাদু দেখান আমাদের, তেমনি এই ভণ্ডরাও আমাদের ম্যাজিক দেখিয়ে তা অলৌকিক বলে চালান। আদতে সব কিছুই সত্যি নয়, সবই মানুষের অসহায় কল্পনা। পরাশরের বক্তৃতা শেষ হতেই মোমবাতি মিছিল শুরু হলো। ঠিক সেই সময় সল্টলেক পুলিশ কমিশনারেট ও এসআই কুন্তল বরাটের মধ্যে একটা বৈঠক চলছিল। যেহেতু কুন্তলই মনোহর ওঝাকে গ্রেফতার করেছিলেন এবং মনোহর ওঝা গতকাল বিকেলেই অনুভবকে হুমকি দিয়েছিল, তাই তাঁর একটা মতামত দরকার ছিল। 13 নম্বর ট্যাঙ্কের কাছে রাস্তাটা খুব অন্ধকার ছিল। অনুভব মারা যাওয়ার আগে তাকে যে সুমোটা ফলো করছিল তার নাম্বারটা পরাশর বসুর কাছ থেকে পাওয়া গেছে, কিন্তু নাম্বারটা ইনভ্যালিড। সম্ভবত রাতের অন্ধকারে নোট করতে গিয়ে অনুভব ভুল করে থাকবেন। তাছাড়া কোনো প্রত্যক্ষদর্শী ছিল বলে মনে হয় না, ওই জায়গায় কোনো সিসিটিভিও ছিল না, তাই কোনো ক্লুই পাওয়া যায়নি। অনুভবের মৃত্যুর পর কেটে গিয়েছে গোটা একটা দিন, কিন্তু প্রতিবাদ মিছিলের তীব্রতা কমার বদলে আরও বেড়ে গেছে ফের একটা বিজ্ঞাপন দেখে। শ্যামাপদ গুণীর নামে একজন দাবি করেছেন তিনি নাকি হাত দেখে ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারেন, দক্ষিণা মাত্র 500 টাকা। খুবই সাধারণ একটা বিজ্ঞাপন, এর আগেও হয়তো বহুবার দেখেছে সকলে, কিন্তু অনুভবের মৃত্যু এখন সেই বিজ্ঞাপনকেই অন্য মাত্রা দিচ্ছে। পরাশরের নেতৃত্বে একদল প্রতিবাদী শ্যামাপদ গুণিনের চেম্বারের সামনে আন্দোলন শুরু করলেন। সেই আন্দোলন লাইভ টেলিকাস্ট হলো টিভিতে। রাত্রে নিজের বাড়িতে বসে টিভিতে সেই প্রতিবাদ মিছিলের ভিডিও দেখছিলেন অভিরূপ বসাক। পরাশর বসুর ফোন নাম্বার তিনি জোগাড় করেছেন। একটু বেশি রাতের দিকেই পরাশরকে একবার ফোন করলেন তিনি। হ্যালো, পরাশর বসু স্পিকিং। কে বলছেন? নমস্কার, আমি অভিরূপ বসাক, ট্রাভেল এজেন্ট। অনুভব সেনের মৃত্যুর পর আপনাদের মুভমেন্টগুলো দেখে বেশ আকৃষ্ট হয়েছি আর কি। আমি আপনাদের সঙ্গে কাজ করতে চাই, মানে ভণ্ডামির বিরুদ্ধে অভিযানে সামিল হতে চাই। বাহ, খুব ভালো কথা। তাহলে আমাদের মিছিলে চলে আসুন। আসব, তবে আমি একটা বিশেষ কথা বলতে ফোন করেছি। অনুভব সেনের কেসগুলো আমি পুঙ্খানুপুঙ্খভাবে স্টাডি করেছি। আমার মনে হয়েছে চোখ কান খোলা রাখলে আর একটু মাথা খাটালে হয়তো সত্যি ভণ্ডামিগুলো ধরে ফেলা যায়। আমি শ্যামাকান্ত গুণিনের দফতরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি শুক্রবারে। আপনি একটু পাশে থাকলে ভালো হয় আর কি। আরে, এ তো খুব ভালো কথা। আমি এটাই চাইছিলাম। আমাদের মধ্যেই অনুভবকে বাঁচিয়ে রাখতে হবে। আমি অবশ্যই থাকবো আপনার পাশে, কোনো চিন্তা করবেন না। ফিল ফ্রি টু কল মি। গুড নাইট। পরদিন সকালে খবরের কাগজে আবার একটা বিজ্ঞাপন দেখে চোখ আটকালো অভিরূপের। শক্তিপদ তান্ত্রিক নাকি প্রতিদিন রাতে যোগ বলে শূন্যে ভাসেন। শরীরকে কিভাবে তুলোর থেকেও হালকা করা যায় সেই গুপ্তবিদ্যা নাকি তিনি করায়ত্ত করেছেন, আর তাই দেখতে নাকি ভীষণ ভিড়ও হয় তার চেম্বারে। বিজ্ঞাপনটা দেখা মাত্রই অভিরূপ পরাশর বসুকে জানালেন, আর জানালেন শ্যামাকান্ত বাবুর আগে আজ রাতেই তিনি শক্তিপদ বাবুর মুখোশ খুলতে চান। কথা মতো সন্ধ্যের ঠিক আগে পরাশর বসু তার ক্যামেরা আর লোকজন নিয়ে হাজির হয়ে গেলেন শক্তিপদবাবুর চেম্বারের সামনে। অভিরূপের সঙ্গে কথা বলে পরাশর মনে মনে বেশ অবাক হয়েছেন কাল। অনুভবের মতো অভিরূপও বেশ ডাকাবুকু, সত্যানুসন্ধানের ব্যাপারে একই রকম একরোখা।
কিছুক্ষণ আগেও তার সঙ্গে অভিরূপের কথা হয়েছে, বাইক নিয়ে তারও এর মধ্যেই চলে আসার কথা, কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও অভিরূপের দেখা পেলেন না পরাশর। অগত্যা তিনি একাই ঢুকলেন ভিতরে। ভিতরের ঘরটাকে চেম্বার না বলে একটা ছোট থিয়েটার বলাই ভালো। সামনে প্রায় 300 লোকের অডিটোরিয়াম, পিছনে মঞ্চ, তারও পিছনে থিয়েটারের মতন পর্দা দেওয়া। পরাশরের মতন আরও কয়েকজন সাংবাদিক হাজির হয়েছেন সেখানে। কোনো আসন ফাঁকা নেই। ঠিক 7টায় এলেন শক্তিপদবাবু। তারপর মঞ্চের উপরে নির্দিষ্ট আসনে গিয়ে বসলেন। তারপর ভক্তদের দিকে তাকিয়ে বললেন, সকালে শান্ত হয়ে বসুন। ঈশ্বরকে পেতে গেলে শান্ত মনে নীরবে ডাকতে হয়। ওম শান্তি। বলার অবশ্য দরকার ছিল না। তিনি ঢোকার সঙ্গে সঙ্গেই অডিটোরিয়াম প্রায় চুপ করে গিয়েছিল। শক্তিপদবাবু এবার চোখ বুজে এক মনে ধ্যান করতে শুরু করলেন, আর তারপরেই সবাইকে অবাক করে দিয়ে তিনি ধীরে ধীরে শূন্যে উঠতে লাগলেন। গোটা হলময় ধ্বনিত হতে লাগলো জয় মা ধ্বনি। শক্তিপদবাবু আরও উঠতে লাগলেন। ভাসতে ভাসতে অডিটোরিয়ামের মাথায় ঠেকলেন তিনি। সেই অবস্থায় কিছুক্ষণ বসে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, অনেক অনেক দিনের অভ্যাসের ফলে আমি যোগ বলে আজ নিজেকে বাতাসের থেকেও হালকা করতে শিখেছি। এবার আমি আস্তে আস্তে নিজেকে ভারী করে নামতে থাকব। আপনারা কেউ কোনো শব্দ করবেন না। মনঃসংযোগ নষ্ট হলে আমি পড়ে যেতে পারি। শক্তিপদবাবু ধীরে ধীরে নামতে শুরু করলেন। আর ঠিক সেই সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল। অবশ্য জেনারেটর চালু হতেই অডিটোরিয়ামে আলো জ্বলে উঠল। সকলে অবাক হয়ে দেখল শক্তিপদবাবু আর নামতে পারছেন না। শূন্যে যেন আটকে রয়েছেন তিনি। কি আশ্চর্য! আমি যে নিজেকে ভারী করতে পারছি না। লোডশেডিংটা হতেই আমি সব ভুলে গেলাম। কি করে হলো? এই কে আছো? পর্দাটা তাড়াতাড়ি ফেলো তো। কেউ আসবে না শক্তিপদ বাবু। আপনার মেশিন রুমে যারা আপনার ওঠা নামা ভাষা নিয়ন্ত্রণ করে তারা সবাই আমার মার খেয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আপনি বরং লাফ দিয়ে নামুন, না হয় মই আনছি। কি সব কথা বলছেন? কি আপনি? অভিরূপ কোনো উত্তর দিলেন না। বাকি ভক্তদের মতোই পরাশরও ভীষণ অবাক হয়ে গেলেন। এতক্ষণ কোথায় ছিল অভিরূপ? তাছাড়া হঠাৎ করে কি এমন হলো যে শক্তিপদবাবু আর নামতে পাচ্ছেন না? আর মেশিন রুমটাই বা কিসের? সেখানে কজনকে ধরাশায়ী করেছে অভিরূপ? আর কিভাবেই বা করলো? ও কি অনুভবের মতো মার্শাল আর্ট জানে? শুনুন সকলে, এই ব্যক্তি একজন মহা জালিয়াত। উনি কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী নন। আর এই শূন্য ভাষার ব্যাপারটা কোনো যোগ্য বলেও সম্ভব না, পুরোটাই মিথ্যে। শক্তিপদবাবু শূন্যে ভাসতে ভাসতেই বললেন, তাই নাকি? তাহলে সত্যিটা কি? এই যে জিনিসটা আপনারা পয়সা খরচ করে দেখতে এসেছেন তাকে বলা হয় ব্ল্যাক আর্ট। বেশিরভাগ ম্যাজিশিয়ানই এই খেলা দেখাতে পছন্দ করে। যেখানে এই খেলা দেখানো হয় তার পিছনে একটা পর্দা থাকে, আর পর্দার মাঝে লুকোনো থাকে একটি লিভার। লিভারের সামনেটা চামচের মতন। সেই চামচে থাকে আসন বা বেঞ্চ, যার উপর কাউকে বসানো বা শোয়ানো হয়। স্টেজের পেছনে লিভারের হাতল থাকে একটি বৈদ্যুতিক যন্ত্রে ফিট করা। আজ আমি শক্তিপদবাবুর পর্দা ফাঁস করব ভেবেই স্টেজের পেছনে মেশিন রুমে গেলাম। তারপর আমাকে দেখেও স্টাফরা হকচকিয়ে গেল। ততক্ষণে লিভারের মাধ্যমে শক্তিপদবাবু ওঠা শুরু করেছেন। আমাকে বাধা দিয়ে লাভ হয়নি। মার খেয়ে ওরা শয্যাশায়ী। তাই লিভার নামানোর জন্য আর কেউ ফাঁকা নেই। তাই উনি আর নামতে পারছেন না। শক্তিপদবাবুকে নামানোর পরেই দেখা গেল তিনি সত্যি সত্যি একটা লুকোনো লিভারের উপর বসেছিলেন। অনুভবের সময়ের মতোই এবারেও একই রকম হইচই, মিডিয়া কভারেজ সব হলো। তবে অভিরূপের কথা শুনে পরাশর আজ রীতিমতো অবাক হলেন।
মানুষটার বিশ্লেষণ ক্ষমতা, বুদ্ধি, শক্তি, সাহস সবই যেন অনুভবের মতো। পরাশরও বেশ কয়েকবার অভিরূপের প্রশংসা করে বাড়ি ফিরে গেলেন। পরদিন সন্ধ্যাবেলা শ্যামাকান্ত গুণিনের চেম্বারে মোবাইলে একটা ফোন এলো। নমস্কার বাবাজি, শুভ সন্ধ্যা। বলুন কি ব্যাপার? ব্যাপার আর কি, শহরে এইসব যুক্তিবাদী মানুষ এত বাড়ছে কিভাবে বলুন তো? হ্যাঁ, এইভাবে চললে তো ব্যবসা বন্ধ করে দিতে হবে। অনুভব মরার পরেও দেখছি সমস্যা কমলো না। কে এক অভিরূপ চলে এসেছে, আর এর কাজকর্মও তো দেখছি অনুভবেরই ডুপ্লিকেট। হ্যাঁ, এইসব কি হচ্ছে বলুন তো? একই চিন্তা তো আমারও হচ্ছে। শক্তিপদ বাবুও অতগুলো সিকিউরিটি রেখেও ধরা পড়ে গেলেন। এই লোকটাকেও মারতে হবে দেখছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই করুন, আর সিকিউরিটি বাড়িয়ে দিন। আমিও দিয়েছি। আর একটা কথা, যার জন্য ফোনটা করেছিলাম, আপনার কাছে আমি শুক্রবার বিকেলে একবার আসছি। একই সময়ে আমার বেহালার চেম্বারেও আমি থাকব। আমার চেম্বারে কিছু বিশিষ্ট জন উপস্থিত থাকবেন। তারা সাক্ষী দেবে সাংবাদিকদের যে আমি সেখানে, আর আপনার মতন বিশিষ্ট লোক সাক্ষী দেবেন যে আমি এখানে। তার মানে আমি যে দরকার পড়লে নিজেকে ডাবল করতে পারি, তাই প্রমাণ করব। বাহ, এই তো খুব ভালো প্রস্তাব। ঠিক আছে, আমি তৈরি থাকব, আপনি চলে আসুন। ফোনটা রেখে আর একজনের নাম্বার ডায়াল করলেন শ্যামাকান্ত গুণিন। ঠিক সেই সময় বারাসাতের এক চায়ের দোকানে বসে কালু মিয়ার মোবাইলে একটা ফোন এলো। হ্যাঁ বস, বলুন। হ্যালো, কোথায় আছো? মানে স্যার, আমি তো এখন দিল্লিতে আছি স্যার। কেন, কি হয়েছে? অনুভব সেনকে ঠিকঠাক মেরেছিলে তো? আলবাত মেরেছি, কিন্তু কেন? আজ নৈহাটির ঘটনাটা পড়েছো বা শুনেছো কি? এক ভদ্রলোক গিয়ে কিভাবে একা লড়াই করে শক্তিপদ বাবুর বজ্রুকে ধরে ফেলল। সেই এক হাইট, এক গড়ন, সেই প্রতিবাদী আগ্রাসন, সেই মার্শাল আর্ট। আমি তো অবাক হয়ে যাচ্ছি। ঠিক আছে, কোনো ব্যাপার না স্যার, অবাক হওয়ার কিছুই নেই। আপনি বললে এটাকেও খালাস করে দেবো। না না, এখন না, সময় হলে আমিই বলবো। রাখো এখন। কালু মিয়া ফোন রাখতেই বিধাননগর থানায় এসআই কুন্তল বরাট হাসি মুখে উঠে দাঁড়ালেন। বিধাননগর কমিশনারেটের ইন্সপেক্টর সব্যসাচী সরকারকে বললেন, স্যার, টাওয়ার লোকেশন বলছে বারাসাত রেল স্টেশনের কাছে লোকটা রয়েছে, তাড়াতাড়ি জিপ রেডি করুন। গতকাল সারাটা দিন কুন্তলের খুব দৌড়ঝাঁপ করে কেটেছে। 13 নম্বর ট্যাঙ্কের কাছে সিসিটিভি না থাকলেও ফাল্গুনি, লাবণী এই আবাসনগুলোর কাছে সিসিটিভি ছিল। সেগুলোতে সার্চ করতেই অনুভবের বাইকের পাশাপাশি আরও দুটো সন্দেহভাজন বাইকের হদিশ পাওয়া যায়। তার নাম্বার আরটিও অফিসে খোঁজ করতেই কালু মিয়ার মতো সুপারি কিলারের নাম আসে। ওর ধরা পড়া এখন সময়ের অপেক্ষা। মাঝে কেটে গেছে আরও একদিন। আজ বৃহস্পতিবার রাতে ঘুমানোর আগে টিভি খুলে অভিরূপ দেখলেন পরাশর বসুর সন্ধ্যার শিরোনাম চ্যানেলে তিনি নিজেই লাইভে আছেন। অনুভব সেনের মৃত্যুর পর পরাশর যেরকম আক্রমণাত্মকভাবে একের পর এক প্রতিবাদী কাজকর্ম করছেন, তাতে তার চ্যানেল রাতারাতি প্রথম 3টে চ্যানেলের মধ্যে চলে এসেছে। অভিরূপ মন দিয়ে দেখছিলেন। পরাশর বসু এখন কথা বলছেন বাবা মোহনানন্দকে নিয়ে। এই বাবা মোহনানন্দ গত কয়েকদিন ধরেই বিভিন্ন খবরের কাগজ, টিভি চ্যানেল আর ইউটিউব চ্যানেলে শিরোনামে রয়েছেন। তিনি কোনো তান্ত্রিক বা জ্যোতিষী নন।
তিনি একজন স্বঘোষিত ধর্মগুরু। নিজেকে অলৌকিক ক্ষমতা সম্পন্ন মহাপুরুষ মনে করেন তিনি। বিভিন্ন জায়গায় বহু আশ্রমও রয়েছে তাঁর। এই বাবা নাকি একই সময়ে দু জায়গায় দেখা দিতে পারেন, তার নাকি বহু সাক্ষীও রয়েছে। পরাশর এই বাবার বিরুদ্ধেই একটা জনমত তৈরি করতে চাইছেন। অভিরূপ বেশ কিছুক্ষণ অনুষ্ঠানটা দেখে শুয়ে পড়লেন। পরদিন ঘুম থেকে উঠেই পরাশরকে ফোন করলেন তিনি। হ্যালো, সুপ্রভাত, অভিরূপ বলছি। হ্যাঁ ভাই, বলুন কি খবর? গতদিন আপনাকে দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। আপনার আর অনুভবের মধ্যে আমি কোনো পার্থক্য পাই না। আমাদের ছবি পাশাপাশি ধরলে ফারাকটা স্পষ্ট বুঝবেন। যাই হোক, আপনার মনে আছে তো, আজ কিন্তু শুক্রবার। আজ একই দিনে দুজনের ভণ্ডামি ধরব। এক, শ্যামাকান্ত গুণিন, আর দুই, বাবা মোহনানন্দ। একই দিনে দুজনের? কিন্তু কিভাবে? আর আমায় কি করতে হবে বলুন? আপনি বিকেল 4টের সময় শ্যামাকান্ত গুণিনের চেম্বারে আসবেন, আমিও আসব, আর বাবা মোহনানন্দও আসবেন। গতকাল দেখলাম আপনি ওনার বিরুদ্ধে একটা জনমত তৈরি করতে চাইছেন। নিশ্চয়ই ওনার কাজকর্ম সম্পর্কে মোটামুটি জানেন। হ্যাঁ, বাবা মোহনানন্দ আজ শ্যামাকান্ত গুণিনের চেম্বারে আসবেন। আবার একই সময়ে তিনি বেহালার চেম্বারেও থাকবেন। মিডিয়ার সামনে তিনি নাকি প্রমাণ করবেন যে তিনি অলৌকিক ক্ষমতাধারী। আসলে সব বুজরুকি, সব সাক্ষী তৈরি করা আছে নিশ্চয়ই। কিন্তু মিডিয়ার সামনে প্রমাণ করার রিস্ক কেন নিলেন সেটাই বুঝতে পারছি না। একই সময়ে তো একজন ব্যক্তি সত্যি দুই জায়গায় থাকতে পারে না। মিডিয়ার সামনে প্রমাণ করে উনি বোঝাতে চাইছেন যে সত্যি সত্যি অলৌকিক ঘটনার অস্তিত্ব আছে। যাক, সে ছাড়ুন, আপনি কিন্তু সময় মতো টিম নিয়ে শ্যামাকান্ত বাবুর চেম্বারে চলে আসবেন। আপনার কোনো চিন্তা নেই অভিরূপ, আমি ঠিক 4টের আগে পৌঁছে যাব। তবে খুব সাবধান অভিরূপ বাবু, অনুভবকে হারিয়েছি আমরা, আর কোনো সংগ্রামী যুক্তিবাদী নেতাকে আমরা হারাতে চাই না। আপনি খুব সতর্ক থাকবেন। রাখছি এখন। ঠিক বিকেল 4টে নাগাদ অভিরূপ শ্যামাকান্ত গুণিনের চেম্বারে হাজির হয়ে দেখলেন রীতিমতো এলাহি ব্যাপার। ঠান্ডা লেগে তার গলা একদম ভেঙে গেছে। তা সত্ত্বেও নিজের কাজে তিনি অটল। নিজের টোকেন নিয়ে তিনি একটা বড় হল ঘরে ঢুকলেন। পরাশর তাঁর চ্যানেলের আরও বেশ কিছু সাংবাদিক ও ক্যামেরাম্যান নিয়ে আগেই পৌঁছে গেছেন। ঘরের একপাশে শ্যামাকান্ত গুণিন সবার হাত দেখছে, আর অপর প্রান্তে এক সৌম্যদর্শন সন্ন্যাসী বসে আছেন। যারা হাত দেখাচ্ছে তারা সকলেই তার কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে আসছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অভিরূপের পালা এলো। তিনি শ্যামাকান্ত গুণিনের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বললেন, আসুন মিস্টার অভিরূপ বসাক, বসুন। আমি আপনারই অপেক্ষায় ছিলাম। আপনার বাবার নাম বিশ্বরূপ বসাক, বাড়ি টালিগঞ্জের ভবতারিণী অ্যাপার্টমেন্টে। বাবা ব্যাংকে ম্যানেজার ছিল। আপনি আর্মিতে আছেন, 17 নম্বর ব্যাটালিয়ন। বিয়ে করেছেন, 2 বছরের একটা বাচ্চা আছে। তবে আমি যতদূর জানি আপনি এসব বিশ্বাস টিশ্বাস করেন না। কি ঠিক বলছি তো? আপনি ঠিক বলছেন না ভুল তা একটু পরেই প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, আপনি বরং আমার ভবিষ্যৎ বলুন। আচ্ছা বলুন, কি জানতে চান? একটু পরে আমার ভবিষ্যৎ কি হতে চলেছে। এসব অবান্তর প্রশ্নের উত্তর আমি দেব না। শ্যামাকান্ত গুণিনের কথার উত্তরে অভিরূপ কিছু একটা বলতে যাচ্ছিলেন, এমন সময় ঘরের অপর প্রান্ত থেকে একটা গলা ভেসে এলো। আপনি তবে অভিরূপ বসাক? হ্যাঁ, আপনার কি অন্য কোনো কাজকর্ম নেই যে প্রত্যেকের মনে ঈশ্বরের প্রতি, ঈশ্বরের দূতের প্রতি অবিশ্বাস ঢোকাচ্ছেন? হ্যাঁ, আপনি তবে মোহনানন্দজি? তা আপনি আসল না নকল? অভিরূপ পাশেই মিউট করে রাখা টিভির পর্দার দিকে তাকালেন। ঘরের সকলেও তাঁর দৃষ্টি অনুসরণ করে সেদিকেই তাকালো। টিভিতে পরাশরের সন্ধ্যার শিরোনাম চ্যানেল খোলা। তাতে বেহালার চেম্বার থেকে কীর্তন সম্প্রচার করা হচ্ছে। সেখানেও
সশরীরে বসে আছেন বাবা মোহনানন্দ। অভিরূপ সামনে তাকিয়ে দেখলেন হলঘরে বসে থাকা মোহনানন্দের মুখে হাসি ফুটে উঠেছে। কি দেখতে পেলেন কিছু? আমি ওখানেও আছি, এখানেও আছি। আপনাদের ওই যুক্তিবাদী দলেরই এক ভদ্রলোক, ওই পরাশর না কি যেন নামটা, তিনি তো মালিক ওটার। তা উনি তো এই ঘরেই আছেন, উনি ব্যাখ্যা দিক আমি একই সময়ে দুই জায়গায় কি করে আছি। অভিরূপ পরাশরের দিকে তাকালেন। পরাশরের মুখ গম্ভীর। তিনি কোনো রকমে বললেন, হ্যাঁ, মানে সত্যি অবাক লাগছে। বেহালাতে আমার চ্যানেলের অন্য সাংবাদিক রয়েছে, সেই লাইভ করছে। আই এম রিয়েলি শকড। একজন মানুষ একই সঙ্গে কিভাবে দু জায়গাতে বসে? পরাশরের গলায় অসহায়তা লক্ষ্য করে বাবা মোহনানন্দ আর শ্যামাকান্ত গুণিনের মুখের হাসি চওড়া হলো। অভিরূপের কিন্তু কোনো হেলদোল নেই। তিনি বললেন, প্লিজ ওয়েট ফর মিনিট। বেহালাতে বাবাজির ঠিক সামনের ভদ্রলোককে দেখুন, তাহলেই হাসি বন্ধ হয়ে যাবে। পরাশরবাবু, ইউ অলসো সি ইট। সকলে একসঙ্গে টিভির দিকে তাকালেন। তারপর সবার প্রথমে মুখ খুললেন পরাশর। হাউ ইজ ইট পসিবল অভিরূপ? আপনি তো এখানে বসে আছেন, তাহলে বেহালায় মোহনানন্দজির চেম্বারে আপনাকে দেখাচ্ছে কিভাবে? দেখাচ্ছে কারণ আমি দু জায়গাতেই আছি। মিথ্যে কথা, মিথ্যে কথা। এ হতে পারে না, এ হতে পারে না। এই ক্ষমতা কেবল আমি তপস্যার দ্বারা পেয়েছি। তুমি তা পেতে পারো না। তুমি ঠগ, তুমি ঠগ। এক্ষুনি এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। আরে দাঁড়ান দাঁড়ান, শুধু চেঁচামেচি করলেই সবকিছু সমাধান হয়ে যায় না। দেখুন, ছোটবেলায় শুনেছিলাম পৃথিবীতে একই রকম দেখতে নাকি 7 জন থাকে। তো সে 7 জন ছাড়ুন, এদের পক্ষে 2-3 জন তো থাকি। তো একজন ডামি জোগাড় করে আপনি যেরকম আজ দু জায়গাতেই আছেন, আমি সেরকম দু জায়গাতেই আছি। আমি ঠগ হলে আপনি সাধু হবেন কি করে? অভিরূপের কথায় মোহনানন্দ যেন ইলেকট্রিক শক খেল। ঘরের সকলে চুপচাপ বসে তাকিয়ে আছে এদিকে। মোহনানন্দ কোনো কথা না বলে দ্রুত কাকে যেন মেসেজ করলো। অভিরূপও একটু দূরে সরে গিয়ে মোবাইল বের করে ফোন করলেন কাউকে। কিন্তু তার আগেই টিভিতে দেখা গেল কোথা থেকে কয়েকজন মস্তান গোছের লোক বেহালাতে নকল মোহনানন্দের কাছে থাকা নকল অভিরূপকে চারিদিক থেকে ঘিরে ধরল। অবশ্য তা ক্ষণিকের জন্য। দেখা গেল নকল অভিরূপও একজন দক্ষ মার্শাল আর্ট বিশেষজ্ঞ। নকল অভিরূপের কোনো ক্ষতিই তারা করতে পারল না। এই ঝামেলার সুযোগে নকল মোহনানন্দ পালানোর চেষ্টা করেছিল, কিন্তু অতজন সাংবাদিক, নকল অভিরূপ সবাইকে টপকে সে বিশেষ সুবিধে করতে পারল না। কয়েক মুহূর্তের মধ্যেই দাড়ি, গোঁফ, মেকআপ সব খুলে নকল মোহনানন্দের আসল চেহারা বার করে ফেললেন নকল অভিরূপ। দেখা গেল সুখদেব সাউ নামে বেহালার এক দুধ বিক্রেতাকে নিজের নকল সাজিয়েছেন মোহনানন্দ। কি মোহনানন্দজি, আপনার খেলা তো শেষ হয়ে গেল। একটা পরিচিত গলা পেয়ে অভিরূপ আর পরাশর পিছনে তাকিয়ে দেখলেন এসআই কুন্তল বরাট তার টিম নিয়ে ঢুকছেন। এই, তোমরা বাবাজিকে আর শ্যামকান্ত বাবুকে ভ্যানে তোলো। আমাকে কেন? আমি আবার কি বললাম? যৎসামান্য অর্থের বিনিময়ে লোকের হাত দেখে ভূত ভবিষ্যৎ বলি। আমার অপরাধটা কি? আপনার অপরাধটা বরং আমি বলি। আপনি মানুষের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে যা বলেন তা সর্বৈব মিথ্যা। এভাবে আপনি সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে খেলেন। আপনাকে হাত দেখানোর জন্য কেউ বুক করার সময় তার ঠিকানা জেনে নেন আপনারা, তারপর আপনার লোক দিয়ে তার সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন, তারপর তিনি এলেই সেগুলোই বলতে থাকেন।
আর সেটা শুনেই সবাই আপনাকে বিশ্বাস করে। আজ আমার সঙ্গেও তাই করতে গেছিলেন। কদিন ধরে খবর সংগ্রহ করে ভাবলেন আমি অভিরূপ বসাক, কিন্তু অভিরূপ বসাক হলেন তিনি যিনি মোহনানন্দের আশ্রমে ঢুকে হুলস্থুল করেছেন। তিনি আর্মিতে আছেন, আমার সঙ্গে তার মুখের কিছুটা মিল আছে, তাই আমরা দুজনে মিলে এই খেলাটা খেলতে পারলাম। তাহলে তাহলে আপনি কে? পরাশরের কথায় নকল অভিরূপ তার নকল গোঁফ আর নকল ফ্রেঞ্চ কাট দাড়ি তুলে ফেলতেই চমকে উঠল সকলে। এই যে কদিন আগে খুন হয়ে যাওয়া অনুভব সেন। পরাশর বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, তুমি বেঁচে আছো? পরাশরের কথায় অনুভব সামান্য হাসলেন। তারপর যখন কথা বলতে শুরু করলেন তখন তার গলায় ঠান্ডা লাগার বিন্দুমাত্র চিহ্ন নেই। বোঝা গেল এই কৌশলটা তিনি ব্যবহার করেছিলেন শুধুমাত্র নিজের গলাটা লুকোনোর জন্য। বলতে পারো উপস্থিত বুদ্ধি আর কিছুটা অভিরূপ আর বিধাননগর পুলিশের তৎপরতায় আমি বেঁচে গিয়েছি। অভিরূপের পরামর্শে ওরই একটা বিশেষ ধরনের স্টিলের পাত লাগানো ভেস্ট আমি সাময়িক ধার নিই। সেদিন তোমার বাড়ি থেকে ফেরার পথে আমাকে অভিরূপ ফোন করেছিল। আমি 13 নম্বর ট্যাঙ্কের কাছে ওর বাড়িতে গিয়ে সেটা একেবারে পরে নিয়েই ফিরছিলাম। সেই সময় লোকগুলো খুব কাছ থেকে আমাকে 3টে গুলি করে। তার মধ্যে 2টি বুকের স্টিলের পাতে আটকে যায়, 1টি হাত ছুঁয়ে বেরিয়ে যায়। আমি ছিটকে পড়ে যাই, কিন্তু মরিনি। লোকগুলো যখন আমাকে ফলো করছিল তখন আমি একটা বিশেষ অ্যাপের মাধ্যমে অভিরূপকে নিজের লোকেশন আর বিপদের সিগন্যাল পাঠাই। বিপদ বুঝে ওই খবর পাঠায় থানায়। ওরা পালানোর মিনিট 5-এর মধ্যেই টহলদারি পুলিশ আসে। সেখানে দেখলাম আমাকে অনেকেই চেনে, তাই আমার অনুরোধে তারাই রটিয়ে দেয় যে আমি মারা গেছি, যাতে আমার পক্ষে জনমত গড়ে ওঠে। বাহ, এ তো পুরো সিনেমা। আমি ভাবতেই পারছি না যে এসব সত্যি ঘটছে। আমি সত্যি ভীষণ খুশি অনুভব। আচ্ছা কুন্তল বাবু, কাজটাকে করেছিল সেটা জানতে পেরেছেন? মানে মনোহর ওঝাই কি? অফকোর্স কনস্টেবল, অ্যারেস্ট হিম। কুন্তলের নির্দেশে এক কনস্টেবল সঙ্গে সঙ্গে হাতকড়া পরালো পরাশরকে। এ কি করছেন? আমার হাতে হাতকড়া পরাচ্ছেন কেন? এসব কি হচ্ছে অনুভব? আর নাটক করে লাভ নেই পরাশর বাবু। কালু মিয়া ধরা পড়ে গেছে আর আমরা সত্যিটা জানতে পেরে গেছি। কুন্তলের কথায় পরাশরের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ওর চ্যানেলের সব ক্যামেরা অফ হয়ে গেছে ততক্ষণে। উপস্থিত সাংবাদিকেরাও এইসব শুনে রীতিমতো অবাক হয়ে গেছে। তারা আরও কৌতূহলী হয়ে অনুভব আর কুন্তলের দিকে মাইকগুলো বাড়াতে লাগলো। দেখুন, আমি এমনিতেই লেখক অনুভব বাবুর ফ্যান। তাছাড়া এইসব ভণ্ডামি আমি কোনো দিনও মানি না। তাই মনোহর ওঝার কেসে ওকে দেখে সেই শ্রদ্ধা আরও বেড়ে যায়। আর আপনার ব্যাপারে প্রথম সন্দেহ তো প্রথম দিনই হয়েছিল, যখন অনুভব বাবুর নিজের হাতের লেখা গাড়ির নাম্বার আপনি বদলে দিয়েছিলেন। পরে কালু মিয়াও জেরায় স্বীকার করেছে যে আপনার কথাতেই ওরা ফলো করছিল অনুভব বাবুকে। অবশ্য সল্ট লেকে তদন্তের এখতিয়ার আমার ছিল না, কিন্তু যেহেতু আমি এ ধরনের কেস অনেক আগে থেকে দেখছি, তাই অনুভবের সুপারিশে বিধাননগর কমিশনারেটের অনুমতিক্রমে কেসটা আমি হাতে নিই। এই সব মিথ্যে চক্রান্ত। আমার স্বার্থ কি? আমি তো অনুভব মারা গেছে জেনেও এইসব ভণ্ড বাবাদের মুখোশ খুলছিলাম। আমার তো এদের সঙ্গে কোনো যোগ সাজস নেই। এটাই আপনার সবচেয়ে বড় অ্যালিবাই, তাই তো পরাশর বাবু? আপনারা সকলেও নিশ্চয়ই তাই ভাবছেন, কিন্তু মোটিভটা আর একটু গভীরে লুকিয়ে আছে। কেবল নিজের চ্যানেলের শ্রীবৃদ্ধির জন্য এরকম একটা জঘন্য অপরাধ করেছেন পরাশর বাবু। যেহেতু উনি অনুভব বাবুর সঙ্গে সব অভিযানেই যেতেন, তাই সকলেই জানেন পরাশর বসু অনুভব ঘনিষ্ঠ। অনুভব বাবু খুন হলে সবাই ওর চ্যানেল থেকেই সব খবর জানার চেষ্টা করবে। ওনার চ্যানেল রাতারাতি বড় হবে, আর বাস্তবে হলেও তাই। ঠিক তার শখ অনুযায়ী অনুভব বাবুর ঘটনাটার পর 9 নম্বর থেকে রাতারাতি পরাশর বাবুর চ্যানেল 3 নম্বরে উঠে আসে। কি পরাশর বাবু, এখন ওকে কিছু বলার আছে আপনার? মাথা নিচু করলেন পরাশর। তিনি জানেন তিনি যত বিশ্বাসযোগ্য গল্পই বলার চেষ্টা করুন না কেন, কেউ আর বিশ্বাস করবে না তাকে। মানুষ আর সহজে কিছু বিশ্বাস করতে চাইছে না, তারা চাইছে নিজেদের বুদ্ধি ব্যবহার করতে।
যা খুশি বুঝিয়ে বোকা বানানোর দিন কি সত্যি শেষ হতে চলল? তবে কে জানে। শেষ হলো আজকের গল্প। লেখক কৃষ্ণ গুপ্তের লেখা সত্যের সন্ধানে অবলম্বনে সত্যমেব জয়তে। হরিহরণ তান্ত্রিক, মনোহর ওঝা, মোহনানন্দজি বা পরাশর বসুর মতো অসংখ্য চরিত্র কিন্তু প্রতিদিন ঘুরে চলেছে আমাদের চারপাশে, কেবল আমাদেরই ওই অনুভব সেন বা কুন্তল বরাট হয়ে ওঠার অপেক্ষা। আজ গল্প পাঠে ছিলাম আমি, দেবস্মিতা। অনুভব সেন ও জ্যোতিষী ভোলানাথের চরিত্রে ছিলেন মানবদা, পরাশর বসু ও মনোহর ওঝার চরিত্রে অর্ক, কুন্তল বরাট ও শক্তিপদ তান্ত্রিকের চরিত্রে সাগ্নিক, মোহনানন্দজি, সুখেন কর্মকার ও কালু মিয়ার ভূমিকায় থ্রিলার ডায়েরি চ্যানেল থেকে প্রীতম, অভিরূপ বসাকের চরিত্রে জয়দীপ, হরিহরণ তান্ত্রিকের চরিত্রে শ্রীমতী স্বপ্না বিশ্বাস, শ্যামাকান্ত গুণিনের ভূমিকায় স্ক্যাটার্ড থটস চ্যানেল থেকে সৌভিক। আমরা জয়দীপদা, অর্ক, প্রীতম ও সৌভিকদার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমাদের প্রত্যেক গল্প আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মরীচিকা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।